করছিস কেন? আম্মা কোথায় চুমকিবু? তিনি তো বাগানে, কিন্তু তুই দৌড়াচ্ছিস কেন? চুমকির প্রশ্নের উত্তর না দিয়ে অদ্রিজা ছুটে যায় বাগানের দিকে। ততক্ষণে মিমিয়া আর চুমকি তার সাথে ছুটতে শুরু করে। শামীমা বাগানের গাছগুলোর দেখভাল করছে। তখনই অদ্রিজা হুট করেই তার দুই পা চেপে বসে কান্না শুরু করে দেয়। অদ্রিজার আকস্মিক কাণ্ডে চমকে যায় শামীমা। ঝাড়া দিয়ে পা সরাতে নিলেই জোরে জোরে দু পা চেপে ধরে অদ্রিজা। অদ্রিমা, এমন করছিস কেন? ছাড় আমার পা। আম্মা, আপনার ছেলেকে আর এমন শাস্তি দেবেন না দয়া করে। এবারের মতো আপনার ছেলেকে মাফ করে দিন। সে ভালো নেই আম্মা। অদ্রিজার কথা শুনে পিলে চমকে ওঠে শামীমার। তিনি পাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। অদ্রিজার পেছনে দাঁড়িয়ে আছে মিমিয়া চুমকি। শামীমাকে চুপ থাকতে দেখে অদ্রিজা আরো উচ্চস্বরে কান্না শুরু করে দেয়। আল্লাহর দোহাই আম্মা, আপনার ছেলেকে মাফ করে দিন। সে তার ভুল বুঝতে পেরেছে আর কখনো নিজের অসৎ পথে পরিচালিত করবে না। পরিবার ছাড়া যে ছেলেটা 2 দিন বাড়ির বাইরে থাকেনি, সেই ছেলেটা আজ থেকে 6 মাস 27 দিন পরিবার ছাড়া। তার ভীষণ কষ্ট হচ্ছে আম্মা, আপনি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন। অদ্রিজা চিৎকার দিয়ে কাঁদছে। মনে জমে থাকা সকল রাগ অভিযোগ যেন এখনই মিটিয়ে নিচ্ছে। শামীমার দৃঢ় সংকল্প সে কখনোই ভাঙবে না। অদ্রিজা বেশ ভালো করেই বুঝতে পারছে, তবুও বেহায়ার মতো তাকে বারবার আকুতি মিনতি করতে হবে। এই পরিবারটায় সুখ ফিরিয়ে আনতে মিন্ময়কে ভালো রাখতে হবে। এই দায়িত্বটা যে তাকেই নিতে হবে। আম্মা, আপনি একবার ভাবুন, জীবনের নিশ্চয়তা কি এখন আছি, একটু পর নেই। যদি আপনার ছেলেকে ফিরে পেতে আমার মৃত্যু চলে আসে, তখন কি হবে আম্মা? এমনটা তো নয় যে আমাদের পুনর্জন্ম হবে। এই একটাই জীবন, সেই জীবনটাও অনিশ্চিত। আর সেই জীবনটাকে কিনা অপূর্ণভাবে কাটাবো। আপনি তাকে ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন। আমি আপনার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আপনার ছেলেও আপনাদের ছাড়া থাকতে পারছে না। তাকে এইভাবে দূরে সরিয়ে রাখবেন না। মানুষটা ভালো নেই আম্মা। আমরা আবার বাঁচবো নতুন করে। আপনি তাকে মন থেকে গ্রহণ করুন। অদ্রিজা চিৎকার দিয়ে কান্নার আওয়াজে চারিদিকে থমথমের পরিবেশ সৃষ্টি করেছে। গেটের সামনে দারোয়ান কিছুটা এগিয়ে এসে অদ্রিজার কান্না দেখছে। অদ্রিজার জন্য একরাশ মায়া তার মাঝে ভর করেছে। ইচ্ছে করছে অভিমানের এই অদৃশ্য দেয়াল ভেঙে সবাইকে মিলিয়ে দিতে। মিমি আর চুমকি কাঁদছে। শামীমাকে চুপ থাকতে দেখে অদ্রিজার চিৎকার আরও জোরে বেড়ে যায়। তার চিৎকার পাঁচিল পেরিয়ে বাইরে শোনা যাচ্ছে। রাস্তার মানুষজন আসা যাওয়ার সময় উৎসুক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকাচ্ছে। সে পাঁচিলের সাইডে আছে টং দোকান। সেখানে ঘাপটি মেরে চিঠির উত্তর পেতে বসে আছে মিন্ময় আর ফাহাদ। হঠাৎ করে শামীমার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পেয়ে ছটফট করতে থাকে মিন্ময়। এই কণ্ঠ যে তার চেনা, এটা তো তার অদ্রিজানের কণ্ঠ। কিন্তু অদ্রিজান কাঁদছে কেন? মিন্ময়ের ভেতরটা ধূপ করে উঠে দ্রুত গেটের দিকে এগিয়ে যায়। দারোয়ান না থাকে গেটের সামনে দাঁড়িয়ে ছোট ছোট ফাঁক দিয়ে ভেতরের পরিবেশটা দেখছে মিন্ময়, সঙ্গে ফাহাদ। অদ্রিজা তার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্য দেখে মৃন্ময় স্তম্ভিত হয়ে যায়। যে মা তার ছেলের বউকে মাথায় তুলে রাখতো, সেই মা ছেলের বউকে পায়ের সামনে এনে রেখেছে। কিন্তু কেন? শামীমাকে নির্বাক দেখে আরো জোরে চিৎকার দেয়। এক পর্যায়ে তার কথার তালে হেঁচকি উঠে যায়, কিন্তু তবুও তার মিনতি থামে না। কসম আম্মা, আপনার ছেলে যদি আবার ফিরে যায় সেই পাপী দুনিয়ায়, তবে আমি নিজ হাতে আগে তাকে খুন করব। তারপর আমি আপনার জীবনে ইতি টানব। আপনি একবার মেনে নিন তাকে। এইভাবে চুপ থাকবেন না। নিজেকে এতটা শক্ত করে তুলবেন না আপনি মা। আপনার মন থাকবে নরম, আর আপনি কিনা দাঁড়িয়ে আছেন দৃঢ় চিত্তে। এত কিসের প্রতিজ্ঞা আপনার আম্মা? আপনার ছেলেকে ফিরিয়ে নিন। আমি চাইলেই এক ছুটে ফিরে যেতে পারি তার কাছে, কিন্তু আপনি আমার আম্মা, যাকে আমি আমার জীবনের সবচেয়ে মর্যাদার স্থান দিয়েছি, তার কথার অমান্য আমি করব না। আপনি আমায় অনুমতি দিন। শামীমা এখনো দাঁড়িয়ে আছে আগের মতো। অদ্রিজা অবাক না হয়ে পারল না, হঠাৎ শামীমার কি হলো? আপনি আমার উপর প্রতিজ্ঞা নিচ্ছেন আম্মা? আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন আম্মা? বাবার মৃত্যুর কারণটা কি আমায় মনে করেন? আব্বা প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, কিন্তু শত্রুরা তাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়নি। এতে আমার দোষ কি? যদি তাই হয় তবে বেশ, আমি আপনার ছেলেকে ছেড়ে দিব। তবু আপনি মেনে নিন তাকে। অদ্রিজার কথায় হতাশ হয় মিন্ময়। অদ্রিজাতে তাকে ছেড়ে যাবে এটা স্বপ্নেও ভাবতে পারে না সে। যাকে পাওয়ার এত এত শত বাহানা জুড়ে দিয়েছিল, শেষে কিনা শেষ পর্যায়ে থাকবে না, তবে মৃত্যুই তার জন্য শ্রেয় হোক। শামীমাকে চুপ থাকতে দেখে অদ্রিজা এবার রেগে যায়। কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ে সে। মনে মনে তার শুধু একটাই প্রতিজ্ঞা, যে করেই হোক মিন্ময়কে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
বাগানের আগাছা পরিষ্কার করার দাটা মাটিতেই পড়ে আছে, সেটা হাতে তুলে নেয় অদ্রিজা। তার কাণ্ড দেখে মৃন্ময় চমকে যায়। অদ্রিজার রাগের সম্পর্কে ধারণা আছে মৃন্ময়ের, তাই ভয়ে সে অসাড় হয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলেকে যদি এই পরিবারের না মেনে নেন, তবে এই দা দিয়ে আমি আপনার দেহ থেকে প্রাণটা আলাদা করে দিব। আর পারবো না, আমি 6টা মাস পুড়েছি আগুনে, এর একটা শেষ আমি দেখতেই চাই। অদ্রিজার তীক্ষ্ণ জবাবে বাকিরা অবাক হয়ে যায়। শামীমা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিমিয়া চমকে এগিয়ে আসতে নিলে অদ্রিজা দুপা পিছিয়ে যায়, সবার দিকে দা দেখিয়ে ভয় দেখাতে থাকে। তখনই গেটের সামনে থেকে ভেসে আসে সেই কাঙ্ক্ষিত কণ্ঠ। খবরদার অদ্রিজান, এমন করবে না তুমি, পাগলামি বন্ধ করো। মৃন্ময়ের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় শামীমা। অদ্রিজা অবাক হয়ে গেটের দিকে তাকায়, কিন্তু তখনও কোনো হেলদোল নেই শামীমার, সে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আম্মা আপনি কি আমার কথা রাখবেন না? তবে বেশ, আমার মৃত্যু আপনার চোখের সামনেই হবে। অদ্রিজা দাটা গলার সামনে ধরে গেটের বাইরে থেকে আবারও চিৎকার দেওয়া শুরু করে মৃন্ময়। তাদের কাণ্ডে বেশ কয়েকজন মানুষ গেটের সামনে ভিড় জমায়। অদ্রিজান, দা ফেলো, আমি সামনে আসলে আজ খবর আছে বলে দিলাম। দা ফেলে দাও হাত থেকে। অদ্রিজা দা ছেড়ে আবারও শামীমার পা চেপে ধরে। আম্মা, আপনি এত নিষ্ঠুর হলেন কি করে? আপনি তো এমনটা ছিলেন না। আমার আহাজারি কি আপনার কর্ণকুহরে পৌঁছচ্ছে না? শামীমা গেটের দিকে একবার তাকায়। মৃন্ময় বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। তখনই দারোয়ানকে ইশারা করে মৃন্ময়কে ভেতরে আসার অনুমতি দিতে। মৃন্ময় দ্রুত বাড়ির গেটের ভেতরটায় প্রবেশ করে অদ্রিজা তাকে দেখে অতীত বর্তমান ভুলে ছুটে যায়। মৃন্ময় তার অদ্রিজানকে পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। দুজন দুজনকে ধরে কাঁদছে। মৃন্ময় এতটাই শক্ত করে ধরেছে যেন শত জনম তাদের সম্পর্কের বাধা আসলেও কিছুতেই আজ ছেড়ে যাবে না। এভাবেই কেটে যায় প্রায় কয়েক মিনিট। হুট করেই মৃন্ময় অদ্রিজাকে ছাড়িয়ে তার গালে চল লাগায়। মৃন্ময়কে আকস্মিক কাণ্ডে ভড়কে যায় অদ্রিজা। আবার সেই গালে মৃন্ময়ের শুষ্ক ওষ্ঠ ছুঁয়ে দেয় খুব দ্রুত। একে একে অদ্রিজা সারা মুখে মৃন্ময় তার ওষ্ঠ ছুঁয়ে দেয়। এমন পাগলামি কেন করছো তুমি? হেরফের হলে গলায় পোঁছ লেগে যেত। আমার তো দম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন পাগলামি কেউ করে অদ্রিজান? তাই বলে আমাকে মারবে আজকের দিনেও? তোকে মারবো আমি, ভালোবাসবো আমি, সবটাই আমার অধিকার। তুই কেন এমন করলি? অদ্রিজা আবারও কেঁদে দেয়, তার ঠোঁটে হাসির রেখা। কিছু সময়ের জন্য তারা ভুলে যায় তাদের আশেপাশের মানুষজন আছে। মৃন্ময় অদ্রিজা দুজন দুজনকে ছাড়িয়ে নেয়। মাথা নুইয়ে শামীমার দিকে তাকায় অদ্রিজা। মৃন্ময় এক মুহূর্ত দেরি না করে তার মায়ের পা চেপে ধরে। আমাকে মাফ করে দাও মা, আর কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না। একটা সুযোগ দাও আমায়, আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। আমার শেষ জীবনটা একা করে দিও না। তুমি আমায় বুকে টেনে নেবে না? মৃন্ময়ের শেষ কথাটা শামীমার কলিজায় লাগে। সেই ছোট্ট মৃন্ময় যেন ফিরে এসেছে। সারাদিন ছোটাছুটি করে কিছুক্ষণ পর পর শামীমার সামনে এসে বায়না জুড়ে দিত। আজ সেই মৃন্ময়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তিনি। মৃন্ময়ের হাত টেনে নিলে শামীমাকে জড়িয়ে ধরে মৃন্ময়। যেন কতটা যুগ তার পার হয়ে গেছে এই মানুষগুলো ছাড়া। তাদের হঠাৎ ছোঁয়ায় পরিপূর্ণ আবার মৃন্ময়ের জীবন। এক হাত দিয়ে ইশারা করে মিমিয়াকে কাছে ডাকে মৃন্ময়। মিমিয়াকে জড়িয়ে কিছুক্ষণ ফোপাতে থাকে। শামীমা এগিয়ে যায় অদ্রিজার দিকে। অদ্রিজার চোখের দিকে তাকিয়ে বলে, এবার কি তোর শিক্ষা হয়েছে নাকি আরো লাগবে? মানে কিসের শিক্ষা? কি বলছো তুমি মা? অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে আছে শামীমার দিকে। শামীমাকে তুমি বলে সম্বোধন করলেও রাগের মাথায় আপনি বলে সম্বোধন করে। আমার জীবন আর কয়দিন? আজ আছে হয়তো কাল নেই, কিন্তু তুই আর মৃন্ময়, তোরা কি আদৌ আমার মৃত্যুর পর একসঙ্গে থাকবি কি না? আমি সংশয়ে ছিলাম। অদ্রিজা, তুই তো কথায় কথায় মৃন্ময়কে ছেড়ে যাবি বলে হুমকি দিস। হয়তো আমার মৃত্যুর পর তুই সত্যি ছেড়ে যাবি না, তার কি গ্যারান্টি? সেদিন নাজমুন, লতিফা, রনি হত্যায় আমি একটুও অবাক হইনি, বরং যা করেছে বেশ করেছে। আমার স্বামীকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়নি তারা। তাদের এই মৃত্যু প্রাপ্য ছিল, কিন্তু চাইলেই ক্ষমা করা যায় না। অতীতের কার্যকলাপে আমি মৃন্ময়কে শাস্তি দিয়েছি, পরিবার থেকে দূরে রেখেছি। আমি জানি এটাই মৃন্ময়ের সবচেয়ে বড় শাস্তি, কারণ সে তার পরিবারের মানুষগুলোকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষগুলোর অবহেলা আমরা সহ্য করতে পারি না। মৃন্ময় এই 6 মাসে একাকিত্ব বোধ করে শাস্তি পেয়েছে, আর তোর শাস্তি, তুই মৃন্ময়কে বারবার ছেড়ে যাবি হুমকি দিস, সেদিনও বলেছিলি, তাই আমি তোদের আলাদা করে দিয়েছি। এবার কি ছেড়ে যাবি? মাত্র 6 মাসে দুজনে পাগল হয়ে গেছিস। আশা করি এই বন্ধন অটুট থাকবে আমার মৃত্যুর পরেও। অদ্রিজা অপরাধ বোধ করে মাথা নিচু করে নেয়। শামীমা
টেনে অদ্রিজার আর মৃন্ময়ের হাত আবার এক করে দেয়। অদ্রিজার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে শামীমা বলে, 6 মাস বন্ধ করে একা একা না কেঁদে যদি আমার সামনে এসে কাঁদতি তবে ঠিকই তোদের আগেই মিলিয়ে দিতাম। কিন্তু অদ্রিজা, তুই আমায় মুখ ফুটিয়ে কিচ্ছু বলিস না। সে যাক, যা হওয়ার হয়েছে। মিন্ময়ের আগে দেওয়া সব চিঠি আমার কাছে আছে। আমি অবশ্য খুলে দেখিনি কি লিখেছে। স্বামী স্ত্রীর বিষয়ে আমার নাক না গলানোই ভালো। আরেকটা কথা, এবারের চিঠিটা আমার সম্মতিতেই অদ্রিজার হাতে পৌঁছে গেছে। ভেবে দেখলাম আজ তোদের বিবাহ বার্ষিকী, আজকের দিনও কঠোর না হলেও চলে। অদ্রিজা একের পর এক ধাক্কা সামলে উঠতে পারছে না। শামীমা তো বড় খেলোয়াড়, হয়তো বাইরে প্রকাশ পায় না। শামীমা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, কি রে, একটা চিঠি পৌঁছে দিতে 15,000 টাকা দেয়? আগে জানতাম না তো। তুই কি ভেবেছিস আমার দারোয়ান ভাই তোর ঘুষ পেয়ে চিঠি পৌঁছে দিয়েছে? ভুল, আমার নির্দেশে চিঠি দিয়েছে অদ্রিজার কাছে সে। মৃন্ময় চোখ পাকিয়ে তাকায় দারোয়ানের দিকে। দারোয়ান একগাল হেসে দেয়। ফাহাদ মিমিয়া চুমকি স্বস্তির শ্বাস ছাড়ে। কতদিন পর আবারও মিলে গেল এই ভাঙা পরিবার। সারা শরীর ছমছম করছে শামীমার। কতদিন পর ফিরে এসেছে তার অতীতের স্মৃতিমাখা বাড়িটায়। গেটের দিকে পা বাড়াতেই নিজেকে এর নব্বা মনে হতে থাকে। ফাহাদ আবার নতুন করে স্বাগতম জানায় সবাইকে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে শামীমা। সবার দিকে এক ঝলক তাকিয়ে বলে, আমি আমার রুমে যাচ্ছি, তোমরা থাকো। শামীমা রুমে গিয়ে দেয়ালে টাঙানো রাগিবের ছবিগুলোতে হাত বোলায়। একটা ছবির নিচে নামিয়ে বুকের সাথে আঁকড়ে ধরে। এই মানুষটা আজ নেই, শুধু স্মৃতিগুলো রয়ে গেছে। মাটিতে লেপ্টে মুখে আঁচল গুজে কাঁদছে শামীমা। তুমি তো জানতে তোমাকে ছাড়া আমার একটা রাত পার হয় না, তবুও আমায় ছেড়ে গেলে। কিন্তু আমি তো তোমায় ছাড়িনি। প্রতি রাতেই তোমার কবরের কাছে গিয়ে বসে থাকি, কত শত গল্প করতে থাকি। কিন্তু তুমি জানো না, তুমি কেন, কেউ জানে না। আমি প্রতিদিন রাতে তোমার কবরের পাশে থাকি। ভালোবেসেছি তোমায়, ভুলবো কি করে? আল্লাহর কাছে এই মিনতি, খুব শীঘ্রই যেন আমার কষ্টগুলো চলে যায়, আমি যেন তোমার কাছে ফিরে যেতে পারি। গত বছর তুমি ছিলে, আর এই বছর নেই। ইস, আবার যদি আমি তোমায় ফিরে পেতাম, তবে এক মুহূর্তের জন্য হলেও চোখের আড়াল করতাম না। শামীমা আলমারি থেকে রাগিবের উপহার দেওয়া সেই বিবাহবার্ষিকী শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। তার প্রিয়জনের দেওয়া শেষ স্মৃতিটা তার কাছে বর্তমান সময়ের সবচেয়ে দামি। মিমিয়া চুমকি যার যার রুমে চলে যায়। মিমিয়া নিজের রুমে চারিপাশটায় চোখ বুলায়। এখনো আগের মতোই আছে সবকিছু, কিন্তু পরক্ষণে মনে পড়ে না, আগের মতো নেই। কেউ এখন আর দরজায় টোকা দিয়ে বলবে না, মিমিমা আসতে পারে? মিমিমা, তোর ফেভারিট আইসক্রিম এনেছি। কেউ বলবে না, মিমি, কোচিংয়ে যাবি? আমি অফিসে যাওয়ার আগে তোমাকে নামিয়ে দিয়ে যাব। মিমিয়া না চাইতেও চিৎকার করে কেঁদে দেয়। বাবা নামক আশীর্বাদ আজ তার মাথার উপরে নেই। আল্লাহ দেওয়া প্রাপ্ত সবচেয়ে দামি সম্পদটা জীবন থেকে হারিয়ে গেছে মিমিয়ার বাবা। সে তো অমূল্য রতন, যে প্রথম হাঁটতে শেখায়, বাঁচতে শেখায়। শত দুঃখের পরেও হাসি মুখ নিয়ে সামনে এগিয়ে এসে নিজেকে ভালো আছি বলে ভালো থাকার প্রমাণ সাজায়। হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে মিমিয়া। তখনই তার মাথার অদৃশ্য রাগিব যেন হাত বুলিয়ে দিচ্ছে। মিমিয়ার কান্নার গতি আরো বেড়ে গেছে। বিছানার চাদর খামচে ধরে বলে, আমি তোমায় ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। কিন্তু আফসোস কি জানো, আমি কখনো তোমায় বলতে পারিনি আমি ঠিক তোমায় কতটা ভালোবাসি। আল্লাহ আমাকে বলার সুযোগটা দিলেন না। আমি বলতে চাই বাবা, তোমায় আমি খুব 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 ভালোবাসি। তুমি শত খারাপ হলেও বাবা হিসাবে তুমি আমার কাছে খারাপ নও। তুমি বাবা হিসাবে বেস্ট। আল্লাহ, তুমি আমার বাবার কাছে পৌঁছিয়ে দিও এই বার্তা। আমি যে আমার বাবাকে ঠিক কতটা ভালোবাসি সে আমার কাছে অমূল্য রত্ন। মিমিয়া হাঁটু মুড়ে আবারও কাঁদতে থাকে। এইভাবে কত শত সন্তানের ভালোবাসা অপ্রকাশ্যে থেকে যায়। রাগিবের মতো বাবারা কি জানতে পারে তাদের সন্তানরা ঠিক তাদের কতটা ভালোবাসে? দমকা বাতাসে সাদা শাড়ির আঁচল উঠছে শামীমার। ছাদে দাঁড়িয়ে দূর আকাশটার দিকে তাকিয়ে আছে এক মনে। সন্ধ্যার আগে সূর্যটা রক্তিম লালচে ভাব, আকাশের রূপও পাল্টে গেছে। একসাথে কমলা, নীল, সাদা, ধূসর মেঘ নিয়ে সেজে আছে সে। সেদিনের পর কেটে যায় বেশ কয়েকদিন। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসলেও আসতে পারেনি শামীমা। পুরনো স্মৃতি তাকে সবকিছু থেকে ভুলিয়ে রাখে, আড়াল করে নেয় সবার মাঝ থেকে। আচমকায় কেঁদে ওঠে হু হু করে। ক্ষণিকের জীবনে কিসের এত মায়া যে ছেড়ে যায়? সে যদি যাওয়ার আগে স্মৃতিগুলো নিয়ে যেত, তবে বেঁচে থাকা মানুষটাকে জীবন্ত লাশ হয়ে থাকতে হতো না। সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিষ্পলকভাবে শামীমার দিকে তাকিয়েছিল মিমিয়া। তারপর পেছন থেকে মাকে এসে জড়িয়ে ধরে। আদুরে কণ্ঠে মায়ের পিঠে নাক ঘষে বলে,
আমার আম্মুটা কি করছে? নিশ্চয়ই বাবার কথা ভাবছে। তুই কি করে বুঝলি? আমি জানি তুমি সারাদিন বাবার কথাই ভাবো। আসলে যারা আমাদের সবসময় সঙ্গ দেয়, তারা যদি হুট করে বিলীন হয়ে যায়, তখন আমরা এক নিঃসঙ্গ হয়ে যাই, যেমনটা তুমি। তোর কি তোর বাবার জন্য মন কাঁদে না? এটা কেমন প্রশ্ন মা? বাবার জন্য আমার মন কাঁদবে না তা কি হয়? তবে জানো মা, কাঁদলে বাবাকে তো ফিরে পাবো না। তাই যতটা সময় সবার সাথে আছি, আনন্দ নিয়ে বাঁচার চেষ্টায় আছি। তুমি সবসময় একটা কথা বলো আম্মু, যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তেমন ভয়ঙ্কর হবে। ইহকালে না হলেও পরকালে কিন্তু হবেই। তাই আব্বুর সাথে যা হয়েছে তা আব্বুর প্রাপ্য ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো বেঁচে থাকলে আগের মতন তুমি আব্বুকে মন থেকে গ্রহণ করতে পারতে না। তোমার চোখ ধোয়াশা ভালোবাসার আব্বু সহ্য হতো না। হয়তোবা তোমার রাগের মাথায় করা অবহেলা আব্বু সহ্য করতে না পেরে সুসাইড নামক হারাম পথটা আবারও বেছে নিত। তুমি তো জানো আত্মহত্যা কতটা জঘন্য। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাছাড়া আব্বুর জন্য দোয়া সবসময় আমাদের মোনাজাতে আছে। তুমি মন মরা হয়ে আর থাকবে না কিন্তু। মিমিয়ার কথা শুনে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে শামীমা। মিমিয়ার ঠোঁটের কোণে লেগে আছে হাসি, তবে চোখ দুটো ছলছল করছে। কিঞ্চিত সময় চুপ থেকে আবারও কেঁদে দেয় শামীমা। তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মিমিয়া। চারিদিক থেকে ভেসে আসছে মাগরিবের আজান। পাখিগুলো উড়ে যাচ্ছে নিরে ফেরার তারায়। তার মাঝে থেমে গেছে দুটি মানব। কান্নায় ভেঙে পড়েছে স্বজনহারারা। আজকের পর থেকে আমি যেন তোমায় কাঁদতে না দেখি মা, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো আমি। আর কাঁদবো না, এই আমি চোখ মুছে নিলাম। শামীমা আর মিমিয়া হাসতে থাকে খিলখিল করে। প্রায় 20 মিনিট থেকে একটানা ঝগড়া করে যাচ্ছে অদ্রিজা আর মৃন্ময়। ঝগড়ার কারণ রুম এলোমেলো রাখার জন্যে। একটা জামা কাপড়ও ঠিক মতো গোছানো নেই। যেদিন এই বাড়িতে আসলাম সেদিন থেকে দেখছি দিন দিন তুমি অলস হয়ে যাচ্ছ। মানে কি আমি বুঝি না, ইচ্ছে করে আমাকে খাটাচ্ছ। অদ্রিজা একমনে জোরে জোরে বকে যাচ্ছে, কিন্তু মৃন্ময় ল্যাপটপের দিকে তাকিয়ে তার কাজে ব্যস্ত। বিছানায় বসতেই ভেজা তোয়ালে দেখে নাক সিটকায় অদ্রিজা। রাগে যেন তার সপ্তম আকাশে উঠে গেছে। সারা শরীর রাগে রিরি করছে। এই দেখো, তোয়ালেটাও এখানেই রাখা। চাদরটা সম্পূর্ণ ভিজিয়ে দিল। দিন দিন যত বয়স বাড়ছে তত একটা বেকুব তৈরি হচ্ছে। অদ্রিজার কথায় মৃন্ময়ের কোনো হেলদোল নেই। সে তার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তা দেখে অদ্রিজা এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। মৃন্ময়ের কোল থেকে ল্যাপটপটা নিয়ে ছুঁড়ে মারে মেঝেতে। অদ্রিজার কাণ্ডে অবাক হয়ে যায় মৃন্ময়। ধমক দিয়ে কিছু বলতে নিলে অদ্রিজা তার শার্টের কলার টেনে ধরে। এই দিন দিন তুই অলস হয়ে যাচ্ছিস কেন? আমাকে কাজ করিয়ে মেরে ফেলার ধান্দায় আছিস? হ্যাঁ, তোর কাছে ফিরে আসাটাই আমার ভুল ছিল। মায়ের কাছে থাকতাম, আদরের সোহাগে আমার দিন কেটেছিল। অদ্রিজার অবিলম্বে রেগে যাওয়া মৃন্ময় ভ্রু কুঁচকে নেয়। পরিবেশ সামাল দিতে কান্নার সুরে বলে, তুমি আমার ল্যাপটপটা ভেঙে দিলে। এটা কি করলে তুমি অদ্রিজান? যা করেছি বেশ করেছি। তোর মনে কি চলছে? আমাকে মেরে ফেলার ধান্দা? কাজ করে খাটিয়ে আমাকে মারতে চাস? অদ্রিজা ভীষণভাবে খেপেছে বুঝতে পেরে মৃন্ময় তার কোমরে হাত রাখে, কপালে কপাল ঠেকিয়ে বলে, এইভাবে বলছো কেন? আমি তোমাকে মেরে ফেলবো? তোমাকে মারার আমার সাধ্য নেই। তোমাকে নিজের হাতে মারার আগে আল্লাহ আমার হাত পা পঙ্গু করে দিক, তবু এমন কথা বলবে না আমায়। তুমি দিন দিন এমন অলস হয়ে যাচ্ছ কেন বলো তো? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা কি তুমি জানো? জানবো না কেন? অবশ্যই জানি, কিন্তু আমার মস্তিষ্ক জুড়ে অদ্রিজান আর অদ্রিজান। দেখো, তোমার এইসব রোমান্টিক কথা শোনার আমার টাইম নেই। তাছাড়া তুমি হাসপাতালে যাচ্ছ না কেন? চেম্বারে বসবে কবে? উফ অদ্রিজান, কত মাস পর তোমায় ফিরে পেয়েছি, আর তুমি কিনা আমায় কাজে পাঠিয়ে দিচ্ছ। ভালো লাগে না একদম। তুমি কবে যাবে? মানে যাবে? মা আজকেও আমায় বলেছে তোমার কাজের কথা। ঠিক আছে, কাল থেকে আবার জয়েন হব। কিছু একটা বিশেষ কথা তো তোমায় বলা হয়নি। কি কথা? ফাহাদের বিয়ের কথা। সে বলেছিল তুমি ফিরে এলে তবেই বিয়ে করবে। তোমায় সে বোন ডেকেছে, আর বোনকে ছাড়া নাকি সে বিয়ে করবে না। এবার তো তুমি ফিরে এসেছো, তাহলে বিয়েটা দেয়া যাক। পাত্রী কি ঠিক? ওর মায়ের পছন্দ, অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে বিয়েটা এই মাসেই সেরে ফেলা যাক, আর দেরি করা উচিত হবে না। আরেকটা কথা, ফাহাদের বিয়ের পর তাকে টানা 3 মাস ছুটি দেবে। বিশেষ জরুরি কোনো কারণ ছাড়া তাকে ডাকবে না, এটা আমার অর্ডার। সারাদিন ছেলেটাকে বাদর নাচ নাচাও,
এবার ওকে ওর মতো থাকতে দাও। আমার কথা অমান্য করলে শাস্তি তোমার প্রাপ্য। অদ্রিজার কথা শুনে ভ্রু কুঁচকে নেয় মৃন্ময়। তাকে ছেড়ে ল্যাপটপটা নিচে থেকে হাতে তুলে নিয়ে বলে, এই ল্যাপটপ ভাঙার শাস্তি আগে তুমি গ্রহণ করো, তারপর আমার শাস্তি দিতে আসবে। অদ্রিজা আবার নিজের ভুল বুঝতে পেরে জিভে কামড় দেয়। রাগের মাথায় উল্টাপাল্টা অ্যাকশন দেখিয়েছে, এবার এর রিয়াকশন কি হবে আল্লাহ মালুম। নিজেকে বাঁচাতে পাশ কাটিয়ে যেতে নিলে মৃন্ময় খপ করে হাত টেনে ধরে। কই পালাচ্ছ তুমি? কই না তো, কোথায় পালাবো আমি? মিথ্যা বলছো আমার সাথে। বাই দ্য ওয়ে, এই শাস্তি তোমায় পেতে হবে অদ্রিজান। শাস্তি? কি শাস্তি? অদ্রিজা ভয়ার্থ চাহনিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। অদ্রিজা কিছু বলতে নিলেই হুট করে মৃন্ময় তার ওষ্ঠ অদ্রিজার ওষ্ঠে ছুঁয়ে দেয়। মৃন্ময়ের হঠাৎ প্রণয় গ্রাসে অদ্রিজার শ্বাস ভারী হয়ে আসে। নিজেকে নিজের অজান্তে আবদ্ধ করে নেয় মৃন্ময়ের ভালোবাসার বাহুডোরে। বেশ আয়োজনের মধ্য দিয়ে ফাহাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়। তারপর কেটে যায় আরও কয়েক মাস। মেয়েরা বাড়িতে সুখের পর সুখ আসলেও হুট করে কালো আধারে দুঃখগুলো ছেয়ে যায় সবার মাঝে। মা হওয়ার দৃঢ় ইচ্ছা অদ্রিজার মাঝে থাকলেও গত সপ্তাহে ডাক্তার জানিয়ে দেয় মা হওয়া অদ্রিজার জন্য সম্ভব নয়। তারপর থেকেই আবারও মেহেরাব বাড়িতে মনস্তাপ ছেয়ে গেছে। রাত দিন এক করে অদ্রিজার কান্না থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মৃন্ময়। চুমকি, মিমি আর শামিমা, কিন্তু কান্না থামার নাম নেই তার। রাত দিন মেঝেতে গড়িয়ে গড়িয়ে কান্নার তাল তুলে নিজেকে করে নিয়েছে ঘরবন্দি। মানসিক অবসাদ তাকে আবারও ঘিরে ধরেছে। গতকাল লতিফা আর রনির অত্যাচারে অদ্রিজার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এতে করে জরায়ুতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, কিন্তু তবু আশার আলোতে পথ খুঁজেছিল অদ্রিজা। গত সপ্তাহে ডাক্তার জানিয়ে দেয় অদ্রিজার মা হওয়া সম্ভব না। সারাদিন পরিশ্রম করে কাজ শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরে মৃন্ময় অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। অদ্রিজার এমন নিস্তব্ধতা মৃন্ময়ের ভালো লাগছে না। সে চাইছে অদ্রিজা হাসবে, গাইবে, সারা বাড়িকে আগের মতো মাতিয়ে রাখবে, কিন্তু পরিস্থিতি বারবার পাল্টে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে মৃন্ময় চমকে যায়। অদ্রিজা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখের অবস্থা শোচনীয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।